থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আমরা তরঙ্গ গতি অর্থাৎ ওয়েভ মোশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার তৃতীয় পর্ব। আমরা থিওরিগতভাবে সমস্ত কিছু আলোচনা করেছি। আজকে কিছু ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যাল প্রবলেমস অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান করব আমরা। কনসেপচুয়াল প্রায় সব ধরনের সব টাইপের গাণিতিক সমস্যা আমরা তুলে নিয়েছি বোর্ডে। তো প্রথমে 1 নম্বরে যেটা রয়েছে, একটি সুরশলাকার কম্পাঙ্ক 400 হার্জ এবং উৎপন্ন শব্দ, মানে এই সুরশলাকা থেকে উৎপন্ন শব্দ বায়ু মাধ্যমে যে সময়ে 24 মিটার অতিক্রম করে তরঙ্গটা, সেই সময়ে সুরশলাকাটি কতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে যদি বায়ু মাধ্যমে শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড হয়। অর্থাৎ সুরশলাকার কম্পাঙ্ক 400 হার্জ, শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড, তাহলে 24 মিটার তরঙ্গটা যেতে যে সময় লাগবে সেই সময়ের অবকাশে সুরশলাকাটি কতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে। তো অতি সহজ কি দেওয়া আছে, যা দেওয়া আছে সেটাকে প্রদত্ত বলে উল্লেখ করি। কম্পাঙ্ক দেওয়া আছে সুরশলাকার কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সি এফ বা এন যাই ধরি না কেন, কত দেওয়া আছে 400 হার্জ। আর কি দেওয়া আছে, বায়ু মাধ্যমে শব্দের বেগ, শব্দের বেগ ভি দেওয়া আছে বায়ু মাধ্যমে 320 মিটার পার সেকেন্ড। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া নেই, তরঙ্গ দৈর্ঘ্য সমান ল্যামডা ধরি, ল্যামডা মানে ল্যামডা মিটার, যেহেতু মিটারে রয়েছে। তাহলে আমরা একটা ইম্পর্ট্যান্ট সূত্র জানি, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। কি জানি আমরা, অতএব ভি ইকুয়ালস টু এন ল্যামডা। ভি দেওয়া আছে, এন দেওয়া আছে, তাহলে ল্যামডা বার করতে পারি। ভি কত দেওয়া আছে 320 মিটার পার সেকেন্ড, এন দেওয়া আছে 400 হার্জ, আর ল্যামডা কত বার করব আমরা। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 320 ডিভাইডেড বাই 400, 0 0 কাটলো, 8 4 32, 8 5 40, और ল্যামডা ইজ ইকুয়াল টু 4/5 মিটারে। ল্যামডা হলো এত মিটার। এবার ল্যামডা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য। একবার কম্পনে তরঙ্গ যত দূর যায় সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে 4/5 মিটার তরঙ্গ দৈর্ঘ্য, মানে এক কম্পনে এতটা যায়। তাহলে গেছে কতটা 24 মিটার। তাহলে 24 মিটার যেতে কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য লাগে, একটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4/5 মিটার। তাহলে 24 মিটারে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য লেগেছে, যতগুলো তরঙ্গ দৈর্ঘ্য লেগেছে ততগুলো কম্পন হয়েছে। অতএব 24 মিটারে তরঙ্গ সংখ্যা বা তরঙ্গ দৈর্ঘ্য সংখ্যা সমান কত হবে 24 ল্যামডা। ল্যামডার মান কত 4/5। 4 6 24 সমান 30। তাহলে 30টা তরঙ্গ দৈর্ঘ্য দরকার 24 মিটার কভার করার জন্য, তরঙ্গটা যাওয়ার জন্য। তো 24টা তরঙ্গ দৈর্ঘ্য দরকার, তার মানে হচ্ছে অতএব কম্পন সংখ্যা তাহলে কম্পন সংখ্যা কত, ওই সঙ্গে কম্পন সংখ্যা হচ্ছে 30টি। তাহলে এই হচ্ছে প্রথম অঙ্কের সমাধান। 30টি পূর্ণ কম্পন সম্পন্ন করবে, 24 মিটার তরঙ্গটা অতিক্রম করতে গেলে 30টি পূর্ণ কম্পন সম্পন্ন করবে, অর্থাৎ 30টি তরঙ্গ দৈর্ঘ্য মিলে এই 24 মিটার হয়, যেহেতু এক একটা তরঙ্গ দৈর্ঘ্য 4/5 মিটার। নেক্সট 2 নাম্বার,
সহজতম অঙ্ক 100 হার্জ ও 200 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট দুটি সুরশলাকা কম্পনশীল অবস্থায় বায়ুতে যথাক্রমে 3 মিটার ও 1.5 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ উৎপন্ন করে তরঙ্গ দুটির বেগের অনুপাত নির্ণয় করো। কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, গুণ করলেই বেগ পাই, তাদের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, n1 = 100 হার্জ, n2 = 200 হার্জ। প্রথম তরঙ্গ দৈর্ঘ্য λ1 বলেছে 3 মিটার আর λ2 বলেছে 1.5 মিটার। অতএব v1 = n1 λ1, অতএব v2 n2 λ2। তরঙ্গ দুটির বেগের অনুপাত বলেছে, অতএব v1/v2 = n1 λ1 n2 λ2। n1 λ1, n1 হচ্ছে 100, λ1 হচ্ছে 3, n2 হচ্ছে 200, λ2 হচ্ছে 1.5। তাহলে উপরে কি হচ্ছে 300, নিচেও হচ্ছে 300, অর্থাৎ 1/1। অতএব v1:v2 কত, 1:1। তাহলে এইভাবে আমরা গতিবেগ নির্ণয় করতে পারি, একেবারে জলবৎ তরল। নেক্সট 3 নাম্বার, একটি চলতরঙ্গের সমীকরণ y = 8 sin 4πt - 0.5 পাই x, যেখানে y আর x মিটারে এবং t মানে সময় সেকেন্ডে পরিমাপ করা হয়। তরঙ্গের দৈর্ঘ্য, কম্পাঙ্ক আর বেগ নির্ণয় করো এই সমীকরণ থেকে। তাহলে প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে, y = 8 sin 4πt - 0.5 পাই x। আমরা জানি t এর এখানে চিহ্ন আর এখানকার চিহ্ন যদি বিপরীত হয় তাহলে ধনাত্মক x দিকে তরঙ্গের গতির অভিমুখ। এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানে x আছে, দুদিকেই যদি মাইনাস থাকে বা দুই জায়গায় যদি প্লাস থাকে, একই চিহ্ন যদি থাকে তাহলে ঋণাত্মক দিকে তরঙ্গের গতির অভিমুখ। আর যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে ধনাত্মক এক্সের দিকে অভিমুখ। তাই ধনাত্মক এক্স দিকে যাচ্ছে, যাই হোক সেটা প্রয়োজন নেই। কী বলেছে, তরঙ্গের দৈর্ঘ্য, কম্পাঙ্ক আর বেগ নির্ণয় করব। আমরা একটা সাধারণ চলতরঙ্গের সমীকরণ জানি, y = a sin ωt - kx। সাধারণ চলতরঙ্গের সমীকরণ বা সাধারণ সমীকরণ লিখলাম শুধু, কি হবে, y = a sin ωt - kx। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন প্রোগ্রেসিভ ওয়েভের। পজিটিভ এক্স দিকে গতিশীল, কে হচ্ছে ওয়েভ নাম্বার, অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। সবসময় মনে রাখবো ওমেগা = 2π/t বা 2πf, 1/t মানে f, এবং কে = 2π/λ, এই দুটো মনে রাখবো। এবং v = ω/k। এগুলো আমাদের ঝরঝরা মনে রয়েছে, থিওরি থেকে আমরা আলোচনা করেছি থিওরিতে। তো এটা যদি তুলনা করে পাই এই সমীকরণে ওমেগার মান কত, টি এর সঙ্গে যেটা থাকে ওমেগা, টি এর সঙ্গে যেটা থাকে ওমেগা, এখানে ওমেগা বলতে 4π, তাহলে ওমেগা = 4π। আর কি কে, এর জায়গায় কি আছে 0.5 পাই, কে = 0.5 পাই। তো ওমেগা কি বার করতে বলেছে, n λ v। তাহলে ওমেগা বলতে 2π, n = 4π, और n = 4π কে 2π দিয়ে ভাগ করলে 2 হয়।
টু কি হার্জ, কে ইজুকাল টু 0.5 পাই, কে বলতে 2 পাই বাই ল্যামডা, ওমেগার মান 2 পাই বাই টি লেখা যায় অথবা 2 পাই এন, 1/t বলতে এন, এটা লেখা যায়। কম্পাঙ্ক দরকার সেই জন্য এন দিয়ে আনলাম। তো এন এর মান 2 হার্জ আর কে বলতে 2 পাই বাই ল্যামডা ইজুকাল টু 0.5 পাই, বা ল্যামডা ইজুকাল টু 2 পাই 0.5 পাই, और ল্যামডা ইজুকাল টু 4, পাই বাই কাটলো 0.5 দিয়ে ভাগ করলে উপরটা ডবল হয়ে যাবে মানে 4। অতএব তরঙ্গের বেগ কত, এন ল্যামডা, এন এর মান 2, ল্যামডার মান 4, তার মানে 8 মিটার পার সেকেন্ড। অথবা ভি ইজুকাল টু ওমেগা বাই কে যদি বসাই, ওমেগার মান হচ্ছে 4 পাই, কে এর মান হচ্ছে 0.5 পাই, তো এখান থেকে ডাইরেক্ট আসছে 8 মিটার পার সেকেন্ড, ল্যামডা হচ্ছে 4 মিটার। তো ভি আমরা এন ল্যামডা থেকেও বার করতে পারি, বা চলতরঙ্গের সমীকরণ দেওয়া থাকলে চলতরঙ্গের গতিবেগ ভি ইজুকাল টু ওমেগা বাই কে, অথবা চলতরঙ্গের গতিবেগ ইকুয়ালস টু টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, তাহলেও তরঙ্গের গতিবেগ পাওয়া যায়। তরঙ্গের গতিবেগ একটা ধ্রুবক মান নির্দিষ্ট মাধ্যমের জন্য, নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য। নেক্সট 4 নম্বর, একটি তরঙ্গ ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল, ধনাত্মক এক্স বরাবর গতিশীল, তার মানে একটা প্লাস সাইন একটা মাইনাস সাইন থাকবে, কে এক্স আর ওমেগা টির মধ্যে একটা প্লাস একটা মাইনাস সাইন থাকবে, তবেই ধনাত্মক অক্ষে গতিশীল হয়। আর দুটোই যদি সেম সাইন হয়, নেগেটিভ নেগেটিভ বা পজিটিভ পজিটিভ, তাহলে কিন্তু ঋণাত্মক অক্ষ বরাবর গতিশীল হবে। তো ধনাত্মক বলেছে মানে একটা প্লাস একটা মাইনাস, এবং কণাগুলির বিস্তার ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ ডিস্টারবেন্সটা ওয়াই অক্ষ বরাবর। যদি বিস্তার 2 মিটার হয়, তরঙ্গ দৈর্ঘ্য 2 পাই মিটার হয়, কম্পাঙ্ক 1/পাই হার্জ হয়, তবে চলতরঙ্গের সমীকরণ নির্ণয় করো। চলতরঙ্গের সমীকরণ ছিল, আমরা তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক বেগ নির্ণয় করেছিলাম, সমীকরণ থেকে এই মানগুলি নির্ণয় করেছিলাম। আর এখানে উল্টো, মানগুলি দেওয়া আছে, আমরা সমীকরণটি নির্ণয় করব। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, যা দেওয়া আছে তা প্রথমে লিখে ফেলি, সেখান থেকে যেটা বার করতে হবে চিন্তা করে সেটা বার করব। এটাও অত্যন্ত সহজ। প্রদত্ত কি দেওয়া আছে, কণাদের কম্পনের বিস্তার মানে এর মান দেওয়া আছে 2 মিটার এসআই পদ্ধতিতে। আর কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে 2 পাই মিটার। আর কি দেওয়া আছে, কম্পাঙ্ক n ইজুকাল টু দেওয়া আছে 1/পাই এত হার্জ। এই তিনটি ডেটা দেওয়া আছে। আর বলে দেওয়া আছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল তরঙ্গ, ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল। এটার মানে হচ্ছে ওমেগা টি আর কে এক্স একটা নেগেটিভ একটা পজিটিভ রাখতে হবে, তাহলেই ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল। দুটাই নেগেটিভ করা যাবে না, দুটাই পজিটিভ করা যাবে না, তাহলে ঋণাত্মক হয়ে যাবে। অতএব আমরা কী বার করব, আমরা জানি সমীকরণটা y ইজুকাল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এর মান দেওয়া আছে, ওমেগার মান নাই, বার করব, কে এর মান এখান থেকে বার করব, ওখানে বসিয়ে দেব, তাহলেই হবে। তো অতএব কৌণিক বেগ, ওমেগা বলতে কৌণিক বেগ, কি করে পাবো, 2 পাই বাই টি, টি না দেওয়া থাকলে 2 পাই এন, এন দেওয়া আছে
2 পাই n, 2 পাই n এর মান 1/পাই ইজ ইকুয়াল টু 2 রেডিয়ান পার সেকেন্ড ইউনিট, না লিখলেও হয় ইউনিট। তারপরে কি, তারপরে বার করবো আমরা কৌণিক কে, কেটা কি কৌণিক তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বার, এটা কি 2 পাই বাই ল্যামডা, ওমেগা হচ্ছে 2 পাই বাই টি বা 2 পাই এন, আর কে হচ্ছে 2 পাই বাই ল্যামডা। তো কার মান দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে, তাহলে 2 পাই, ল্যামডার মান কি, ল্যামডার মানও 2 পাই, তাহলে কি হচ্ছে 1। এটার একক কি হবে, রেডিয়ান পার মিটার, রেডিয়ান পার মিটার। তো ওমেগা কে পেয়ে গেলাম, তাহলে এখানে ওমেগা কে এর মান বসাবো, এর মান বসাবো। অতএব নির্ণয় সমীকরণটি হলো এর মান দেওয়া আছে, ওমেগার মান বার করে নিয়েছি, কে এর মান বার করে নিয়েছি, এখানে বসিয়ে দেব। আর নেগেটিভ কেন নিয়েছি, কারণ ধনাত্মক এক্স, যেহেতু ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল তরঙ্গটি। তাহলে y ইজ ইকুয়াল টু এ বলতে 2, ওমেগা টি, ওমেগা বলতে 2, তো ওমেগা টি মানে 2t মাইনাস কে এক্স, কে এর মান হচ্ছে 1, তো 1x অর্থাৎ এক্স মিটারে। তাহলে এটা হচ্ছে নির্ণয় সমীকরণ চলতরঙ্গের। যদি তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার, কম্পাঙ্ক দেওয়া থাকে তাহলে এইভাবে বার করতে হয়। মূল উদ্দেশ্য হচ্ছে জেনারেল সমীকরণটা মনে রাখবো, ওমেগা এবং কে সেটা বার করার পদ্ধতি জেনে রাখবো, এবং মনে রাখবো ধনাত্মক এক্স অক্ষ বরাবর মানে একটা প্লাস একটা মাইনাস রাখতে হবে। তো যেহেতু এখানে মাইনাস রেখেছি তাই এখানে প্লাস, এভাবে করতে হবে। নেক্সট 5 নম্বর অঙ্কটি, দুটি তরঙ্গের সমীকরণ, চলতরঙ্গের দুটো সমীকরণ আছে, অর্থাৎ দুটি তরঙ্গ রয়েছে। একটা y1 ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস কে এক্স প্লাস 0.57, এটাও মিটারে। আর y2 ইজ ইকুয়াল টু মানে y2 ইজ ইকুয়াল টু a cos ওমেগা টি প্লাস কে এক্স, এটাও মিটারে। তরঙ্গ দুটির দশা পার্থক্য কত, ফেজ ডিফারেন্স বার করতে বলেছে। ফেজ ডিফারেন্স বার করার আগে প্রথমেই মনে রাখতে হবে এই সমীকরণটা সাইন দিয়ে থাকলে এই সমীকরণটাও সাইন দিয়ে থাকতে হবে। এটা যদি কসের সমীকরণ হয় এটাও কস দিয়ে থাকতে হবে। দুটোই সাইন অথবা দুটোই কসে থাকতে হবে, তবেই এর ফেজ আর এর ফেজকে আমরা বিয়োগ করে তফাৎ করে ফেজ ডিফারেন্স নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে একটা সাইন আছে, একটা কোসাইন আছে। কি দেওয়া আছে, প্রথম সমীকরণ y1 ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস কে এক্স প্লাস 0.57 মিটারে আছে। তো এটা সাইন আছে, পরেরটা কোসাইনে আছে, ওটাকে আমরা সাইনে কনভার্ট করব। y2 আছে a cos ওমেগা টি প্লাস কে এক্স। কিন্তু ফেজ ডিফারেন্স বার করতে হলে দুটোকেই সাইন অথবা দুটোকেই কষে রাখতে হবে। তাই y2কে আমরা সাইনে কনভার্ট করব, যেহেতু y1টা সাইনে রয়েছে। আর কসকে সাইনে কনভার্ট করতে গেলে π/2 যোগ করতে হয়, তাই এটাকে লিখতে পারি সাইন ওমেগা টি প্লাস কে এক্স প্লাস π/2। π/2 যোগ করেছি, তাই এখান থেকে যদি এখানে যেতে পারছি কিনা দেখো, π/2 যোগ করেছি, সাইন π/2 সামথিং, π/2 প্লাস সামথিং মানে সাইনটা কস হবে, কারণ অল সাইন টেন কস। এখানে অল, এখানে সাইন, এখানে টেন, এখানে কস, পজিটিভ। তাহলে π/2 প্লাস সামথিংয়ে সাইন পজিটিভ, সেজন্য সাইনটা কসে কনভার্ট হবে, তাই এখানে প্লাস π/2 করতে। সোজা কথা, সাইন π/2 প্লাস থিটা বা থিটা প্লাস π/2 ইজ ইকুয়াল টু কস থিটা। অতএব কসকে সাইন করতে গেলে π/2 যোগ করব। তাহলে y1 y2 পেয়ে গেলাম।
অতএব দশা পার্থক্য, এবার যেহেতু দুটাই সাইনে হয়ে গেছে, এটাকে ধরবো আর এটাকে ধরবো। এটা হচ্ছে আমাদের মনে করলাম φ2, এটা মনে করলাম φ1। তো φ2 আর φ1 বিয়োগ করলে দশা পার্থক্য পাওয়া যাবে ডেল্টা ফাই। ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু φ2 মাইনাস φ1, বা ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু φ2 বলতে কি ওমেগা টি প্লাস কে এক্স প্লাস π/2 মাইনাস থিটা। φ1 এর মান কত আছে? ওমেগা টি মাইনাস কে এক্স মাইনাস 0.57 প্লাস ওমেগা টি মাইনাস ওমেগা টি গ্যাচাং গ্যাচাং করে কেটে মরে গেল, প্লাস কে এক্স মাইনাস কে এক্স আউট, π/2 ডিগ্রিতে করবো না, রেডিয়ানে আছে এটা, তো এটাকেও রেডিয়ানে করবো। তাহলে π/2, পাই বলতে 3.14 ডিভাইড বাই 2 মাইনাস 0.57 ইজ ইকুয়াল টু 1.57 মাইনাস 0.57, দ্যাট ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান। যদি রেডিয়ানে করি তাহলে ফেজ ডিফারেন্স নির্ণয় করে মূল মন্ত্রই হচ্ছে দুটোই সাইনে থাকতে হবে বা দুটোই কোসাইনে থাকতে হবে। তাহলে এই ফেজ থেকে ওই ফেজ বিয়োগ করলে দ্যাট ইজ দ্য ফেজ ডিফারেন্স, দশা পার্থক্য। নেক্সট 6 নম্বর, একটি তির্যক তরঙ্গের সমীকরণ y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এক্স অক্ষ বরাবর এবং ধনাত্মক দিকে গতিশীল। তরঙ্গ দৈর্ঘ্য কত হলে, মানে ল্যামডার মান কত হলে তরঙ্গ বেগ ও কণার সর্বোচ্চ বেগ সমান হবে? মাইন্ড ইট, তরঙ্গ বেগ স্থির v ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে, আর কণার সর্বোচ্চ বেগ, কণার বেগ স্থির না, কণা তো টু অ্যান্ড ফ্রো সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। তো টু অ্যান্ড ফ্রো যদি হয়, সিম্পল হারমোনিক মোশন যদি হয় কণার মোশন, তার মানে বেগ পরিবর্তনশীল, সাম্য অবস্থানে সর্বোচ্চ, প্রান্ত অবস্থানে সর্বনিম্ন বা 0। তো সর্বোচ্চ কণার সর্বোচ্চ বেগ আর তরঙ্গ বেগ সমান হবে তরঙ্গ দৈর্ঘ্য কত হলে, যদি সমীকরণটা এটা হয়। তো যা দেওয়া আছে আগে প্রদত্ত বলে উল্লেখ করি, তারপরে রাস্তা খুঁজব। প্রদত্ত কি দেওয়া আছে? y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তরঙ্গ বেগ আর কণার সর্বোচ্চ বেগ সমান। তরঙ্গ বেগ v ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে, এবং কণার বেগ বার করি, তারপরে সর্বোচ্চ বেগ। কণার বেগ ভিপি, ভেলোসিটি অফ পার্টিকেল, ইজ ইকুয়াল টু কী করবো? এই যে সমীকরণ রয়েছে চলতরঙ্গের, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু টাইম। তো ডেল্টা ওয়াই, ডেল ওয়াই বাই ডেল টি, এটাকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি ওয়াইটাকে, তাহলে কী পাবো? এ ওমেগা কোসাইন ওমেগা টি মাইনাস কে এক্স, তাই তো? এ সাইনটা কস হবে, তারপরে টি এর সাপেক্ষে, তাই এটাকে ডেরিভেটিভ করব। প্রথমে এ সাইনটা হয়ে যাবে কোসাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর এটাকে পার্সিয়ালি এটাকে ডেরিভেটিভ করলে ওমেগাটা বাইরে বেরিয়ে যাবে, তাই এ ওমেগা পাবো। আর কে এক্স যেহেতু পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, তাই কে এক্সটা ধ্রুবক, মানে ওটা ডেরিভেটিভ হচ্ছে না বা 0 হচ্ছে ওটার এফেক্ট, তাই এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স। অতএব এটার ম্যাক্সিমাম মান কত? ম্যাক্সিমাম মান হবে এ ওমেগা। কোসাইনের ম্যাক্সিমাম মান কত? 1 হয়, তো ম্যাক্সিমাম মান 1 হবে, তখন এ ওমেগা মান পাবো। এবার প্রশ্ন অনুসারে, প্রশ্নে কি বলছে? দুটাই সমান। ভি ইজ ইকুয়াল টু ভিপি, তরঙ্গ বেগ আর কণার সর্বোচ্চ বেগ সমান। তো তরঙ্গ বেগ আর কণার সর্বোচ্চ বেগ সমান করবো, মান বসাবো। ওমেগা বাই কে এখান থেকে পাচ্ছি, আর ভিপি পাচ্ছি এ ওমেগা, দুই দিক থেকে ওমেগা বাদ, তাহলে 1 বাই কে ইজ ইকুয়াল টু এ। 1 বাই কে, কে এর মান কত? কে এর মান হচ্ছে 2 পাই বাই ল্যামডা, কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা, অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, ইজ ইকুয়াল টু এ।
বা ল্যামডা বাই 2 পাই ইজ ইকুয়াল টু এ, और ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই এ। ওটাই তো চেয়েছে যে তরঙ্গ দৈর্ঘ্য কত হলে তরঙ্গ বেগ আর কণার সর্বোচ্চ বেগ, এখানে ম্যাক্স লিখি নাই, ম্যাক্স লিখতে হবে কারণ ভিপি পরিবর্তনশীল। ল্যামডার মান কত হলে তরঙ্গ বেগ আর কণার সর্বোচ্চ বেগ সমান হবে, তাহলে ল্যামডা হতে হবে 2 পাই এ, অ্যামপ্লিটিউডের 2 পাই মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে উত্তর 2 পাই এ। নেক্সট 7 নম্বর অঙ্ক, y ইকুয়ালস টু 3 sin পাই বাই 2 ইন্টু 50t মাইনাস এক্স মিটারে, y যে সরণটা আছে সেটা মিটারে হলে কণার সর্বোচ্চ বেগ আর তরঙ্গের বেগের অনুপাত কত? এই গত অঙ্কটার মতোই প্রায়। এই সমীকরণ থেকে কণার সর্বোচ্চ বেগ কী করে বার করতে হয় আমরা একটু আগে জানলাম, যে এটাকে পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম। সর্বোচ্চ বার করতে গেলে কোসাইন টার্মটাকে 1 ধরে নেব, তাহলে বাকিটা হচ্ছে কণার সর্বোচ্চ বেগ আর তরঙ্গের বেগ ওমেগা বাই কে অথবা টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। তো যাই হোক, দেখো কীভাবে করছি। প্রদত্ত চলতরঙ্গের সমীকরণ দেওয়া আছে y ইকুয়ালস টু 3 sin পাই বাই 2 50t মাইনাস এক্স মিটারে। এটা একটু সাজিয়ে নিই বলতে পাই বাই 2কে ভিতরে ঢুকিয়ে দিই, তাতে লাভ কি? তাতে আমার একেবারে জেনারেল সমীকরণ যেটা 50 ইন্টু পাই বাই 2 t মাইনাস পাই বাই 2 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 3 sin 25। 50কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 25, তাই 25 পাই ইন্টু টি মাইনাস পাই বাই 2 ইন্টু এক্স। তার মানে এটা ওমেগা, এটা কে, এটা ওমেগা এবং এটাকে। তাতে আমাদের কী বার করতে হবে? কণার বেগ। এটাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি কি আসবে? একবারে যদি করি 3 কনস্ট্যান্ট, সাইনটা কস হয়ে যাবে, আর টি এর সাপেক্ষে করলে 25 পাইটা বাইরে বেরোবে, তার মানে 3 আর 25 পাই থাকবে বাইরে, আর সাইনটা হয়ে যাবে কস। পার্সিয়াল ডেরিভেটিভ, তাই এটাকে ধ্রুবক ধরবো, পাই বাই 2 আর বেরোবে না, মাইনাসও বেরোবে না, কিছুই বেরোবে না, কারণ এই টার্মটার ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ শূন্য হবে। তো এটা হচ্ছে ভিপির মান, অতএব কণার সর্বোচ্চ বেগ মানে ভিপি ম্যাক্স কী হবে? কোসাইনের ম্যাক্সিমাম মান 1 হতে পারে, তো এটা 1 হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে 3 ইন্টু 25 পাই। 75 করলাম না, কারণ পরে কাটাকাটিতে কাজে লাগবে। মিটারে আছে, তো মিটার পার সেকেন্ড বলতে পারি, ওই দিকে করো বাকিটা। আর কী বার করতে হবে? তরঙ্গের বেগ। তরঙ্গের বেগ সর্বদাই মনে রাখবো ওমেগা বাই কে, অথবা ওমেগা বলতে টি এর সহগটাকে ওমেগা বলি আমরা, কে বলতে এক্স এর সহগটাকে, তাই ওমেগা বাই কেও লিখতে পারি, অথবা লিখতে পারি টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। ওমেগা বাই কে না লিখে এরকমও লিখতে পারি। তো টি এর সহগ কে আছে? টি এর সহগে আছে 25 পাই। এই যে শেষ জেনারেল সমীকরণ করেছি, শেষ সমীকরণটা বানিয়েছি আমরা, সহজ করেছি সঠিক রূপে। 25 পাই সেটা হচ্ছে টি এর সহগ, আর এক্স এর সহগ পাই বাই 2। তাহলে কী হবে? পাই বাই 2টা উপরে চলে যাবে, পায়ে পায়ে কাটবে, তার মানে 50। কিসে আছে? মিটারে আছে,
তার মানে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, যেহেতু বেগ মিটার পার সেকেন্ড, এবং তরঙ্গের বেগ হচ্ছে স্থির বেগ। কণার বেগ হচ্ছে পরিবর্তনশীল, সাম্য অবস্থানে সর্বোচ্চ, প্রান্তীয় অবস্থানে সর্বনিম্ন অথবা শূন্য। তো সর্বোচ্চ বেগ এটা, আর তরঙ্গের বেগ এটা। এটা কণার সর্বোচ্চ বেগ, এটা তরঙ্গের বেগ। এদের কি চেয়েছে? অনুপাত চেয়েছে কণার সর্বোচ্চ বেগ। অতএব ভিপি টু ভি ইজিক্যাল টু কে। ভিপি হচ্ছে 3 ইন্টু 25 পাই, এটা হচ্ছে 50। তাহলে 25 25-এ কাটাকাটি গেলে 3 পাই ইস টু টি 2। এটাই হচ্ছে অ্যান্সার। কণার সর্বোচ্চ বেগ আর তরঙ্গের বেগের অনুপাত 3 পাই ইস টু 2। নেক্সট 8 নম্বর অঙ্ক। একটা চলতরঙ্গের সমীকরণ দেওয়া আছে, y ইকুয়াল টু 9 sin π/3 2t - x, এটাও মিটারে। এই সমীকরণ দ্বারা যদি চলতরঙ্গ প্রকাশিত হয় তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে এবং t ইকুয়াল টু হাফ সেকেন্ড সময়ে কণার বেগ এবং ত্বরণ নির্ণয় করো। চলতরঙ্গে বিভিন্ন কণার বিস্তার, বিভিন্ন কণার মানে বিস্তার না বলে সরণ বলা হচ্ছে, বিভিন্ন কণার সরণ, বিভিন্ন কণার বেগ বিভিন্ন সময়ে বিভিন্ন। একটা চলতরঙ্গ মানে অসংখ্য বিন্দুর সরল দোলগতির সমষ্টিগত জেনারেল একটা সমীকরণ। তো এখানে বলছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, বিন্দুটা স্থির করে দিচ্ছে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে যে কণাটি রয়েছে তার বিভিন্ন সময়ে বিভিন্ন সরণ হবে, তার বিভিন্ন বেগ হবে, তার বিভিন্ন সময়ে বিভিন্ন ত্বরণ হবে। প্রত্যেকটা কণারই বিভিন্ন সরণ, বিভিন্ন ত্বরণ, বিভিন্ন বেগ রয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থানে বিভিন্ন কণার। এখানে কণাটা স্থির করে দিচ্ছে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে যে কণা রয়েছে সেই কণাটা, সেই কণাটিরও বিভিন্ন সময়ে বিভিন্ন সরণ, বিভিন্ন বেগ, বিভিন্ন ত্বরণ। তাই কণাটাকে স্থির, একটা নির্দিষ্ট কণার নির্দিষ্ট মুহূর্তের যদি বেগ বা ত্বরণ চাই তাহলে কণাটার অবস্থান স্থির করে দিতে হবে, সময়টাও স্থির করে দিতে হবে। তাই এখানে একটি কণার এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে যে কণাটা রয়েছে সেই কণাটার কথা বলছে, এবং কোন মুহূর্তে? টি ইকুয়াল টু হাফ সেকেন্ড সময়ে। ওই মুহূর্তে কণাটার বেগ এবং ত্বরণ কত। তো এটা হচ্ছে কণার তরঙ্গের জেনারেল সমীকরণ। এটাকে আমরা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে বেগের সমীকরণ নিয়ে আসব। সেই বেগের সমীকরণে এক্স ইকুয়াল টু 0 আর টি ইকুয়াল টু হাফ বসালে বেগের মান পাওয়া যাবে, ওই কণাটির বেগের মান পাওয়া যাবে এক্স ইকুয়াল টু 0 এবং টি ইকুয়াল টু হাফ সেকেন্ড সময়ে। এটাকে যদি দুইবার ডেরিভেটিভ করি তাহলে ত্বরণের সমীকরণ পাবো। সেই সমীকরণেও এক্স ইকুয়াল টু 0 আর টি ইকুয়াল টু হাফ সেকেন্ড বসিয়ে আবার ত্বরণের মানও পাওয়া যাবে। সেই দুটি মান নির্ণয় করব। তো প্রথমে যেটা দেওয়া আছে π/3, একে ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে কি হবে? 2π/3t মাইনাস π/3x। অতএব কণার বেগ ইকুয়াল টু কী হবে? del y/del t। একটু আগে আমরা করলাম। এখান থেকে 2π/3 বেরিয়ে যাবে, তাহলে 9 ইন্টু 2π/3, আর এটা হয়ে যাবে কোসাইন 2π/3t মাইনাস π/3 ইন্টু এক্স। তো কণার বেগ পেয়ে গেলাম। এই সমীকরণে, এটা কোন কণার সমীকরণ? সমস্ত কণার সমীকরণ, জেনারেল সমীকরণ। এক্সের মান বসাবো আলাদা, তো আলাদা অবস্থানের কণা পাবো। সেই কণাটার টি এর মান বসালে ওই সময়ে তার বেগ পাবো। বিভিন্ন এক্সের বিভিন্ন অবস্থানের কণা বিভিন্ন মুহূর্তের তার গতিবেগ কত, এটা হচ্ছে জেনারেল সমীকরণ। কিন্তু জেনারেল সমীকরণ থেকে প্রত্যেকটা কণারই বেগের মান পাওয়া যাবে প্রত্যেকটা মুহূর্তের। তো আমাদের টি ইকুয়াল টু হাফ সেকেন্ড টাইমে এক্স ইকুয়াল টু 0 অবস্থানে যে কণাটি রয়েছে একটা নির্দিষ্ট কণার একটা নির্দিষ্ট মুহূর্তে বেগ কত সেটাই বার করতে বলেছে।
তবে এই সমীকরণ দিয়ে সমস্ত কণার সমস্ত সময়ের বেগ নির্ণয় করতে পারি। কিন্তু আমাদের কোন বেগ নির্ণয় করব? x = 0 কণাটার, x = 0 অবস্থানে যে কণাটা রয়েছে সেই কণাটার কোন সময়ের? t = ½ সেকেন্ড সময়ে। এই কণাটিরও বিভিন্ন টি এর জন্য বিভিন্ন বেগ হতে পারে, বিভিন্ন ত্বরণ হতে পারে। অতএব ভিপি at x = 0 এবং t = ½ সেকেন্ড কি হবে? x = 0 কণাটার t = ½ সেকেন্ডে বেগের মান কি হবে? বেগের মান হবে 9/2π/3। x = 0, তো এটা 0 বসালাম, আর t এর মান হাফ বসাবো, হাফ বসালে 2 2 কাটবে, cos π/3 হবে। x এর মান 0 বসাবো, তো এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। t এর মান হাফ বসাবো, t এর মান হাফ বসালে 2 2 কাটবে, π/3 বাঁচবে শুধু, cos π/3 আর এটা। তাহলে এটা যদি হয় 3 হচ্ছে 3 2 6, cos π/3 এর মান কত? cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে 3 2π × হাফ, 2 2 কাটছে, 3π হচ্ছে কিসে আছে? মিটারে, তো মিটার পার সেকেন্ড। হ্যাঁ, পায়ের মান 3.14 বসিয়ে হিসাব করতে পারি, তাহলে কত হচ্ছে মানটা পেয়ে যাব, বা 3π মিটার পার সেকেন্ড বললেই যথেষ্ট। এবার কী বার করতে বলছে? ত্বরণ। কোন কণাটার ত্বরণ? x = 0 কোন সময়ে? ½ সেকেন্ড সময়ে। তো আমরা অতএব এপি কণার ত্বরণ, ওই একই পদ্ধতি। তাহলে এপি মানে কি? ডেল ভিপি বাই ডেল টি। টি এর সাপেক্ষে বেগের ডিফারেন্সিয়েট করব, ডেরিভেটিভ করব। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? 9 × 2π/3, আরেকবার 2π/3 বেরোবে, আর কসটা হয়ে যাবে সাইন 2π/3t - π/3x। তাহলে এটা হচ্ছে সমস্ত কণাদের যে কোনো মুহূর্তে x এর মান বিভিন্ন বসাবো, তো বিভিন্ন অবস্থানের কণা, t এর মান বিভিন্ন বসাবো, তো ওই কণাটার বিভিন্ন মুহূর্তের ত্বরণ পাবো। কিন্তু আমাদের x = 0-তে, t = ½ সেকেন্ড মুহূর্তে, x = 0 অবস্থানের যে কণাটা তার ত্বরণ নির্ণয় করতে বলেছে। অতএব এপি at x = 0 এবং t = ½ সেকেন্ড কত পাবো? এটা তো থাকবেই, 3 3 এখানে কাটছি কেন বাবা? কাটলেও কাটা যায় এখানে। তাহলে 9 × 2π/3 × 2π/3, আর এটা টি এর মান যদি হাফ বসাই তাহলে sin π/3। x তো 0 হয়ে যাচ্ছে, টি এর মান হাফ বসলাম, 2 2 কেটে গেল, π/3 বসলো। তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে? 3 3 9 কেটে গেল, 2π sin π/3 মানে কি? √3/2। তাহলে একবার 2 কাটছে, তাহলে 2√3π² মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু অ্যাক্সিলারেশন বা ত্বরণের ইউনিট এসআই পদ্ধতিতে। এবার এটাকে হিসাব করলে যা আসবে তাই। ঠিক করলাম তো? 3 3 9 কেটে গেল, 2π একটা 2 গিয়ে 2π এর 2টা কাটলো, তাহলে 2√3π² মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ। কোন কণাটার? x = 0 অবস্থানের কণাটার। তারও ত্বরণ পাল্টাপাল্টি করে। কোন সময়ের ত্বরণ? t = ½ সেকেন্ড মুহূর্তে। ওই সময়ে কণাটির ত্বরণ হচ্ছে এটা। নেক্সট 9 নম্বর অঙ্ক কি রয়েছে? বায়ুমাধ্যমের কোনো শব্দ তরঙ্গের ক্ষেত্রে, বায়ুমাধ্যমের মধ্য দিয়ে শব্দ তরঙ্গ যাচ্ছে, আর তার ক্ষেত্রে 40 সেমি পথ পার্থক্যের জন্য, পাথ ডিফারেন্স যখন 40 সেমি, তো 40 সেমি পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য 1.6π হয়। শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক নির্ণয় করো। আমাদের পথ পার্থক্য আর দশা পার্থক্যের দুটো সমীকরণ আছে,
ডেল্টা ফাই ইজুক্যাল টু কে ডেল্টা এক্স, আরেকটা হচ্ছে ডেল্টা ফাই ইজুক্যাল টু ওমেগা ডেল্টা টি। একটা নির্দিষ্ট সময়ে পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কে ডেল্টা এক্স, আর নির্দিষ্ট কোনো কণার সময় পার্থক্যের জন্য দশা পার্থক্য ওমেগা ইন্টু ডেল্টা টি। যেহেতু ওমেগার মধ্যে টি রয়েছে তাই এখানে টি, কে এর সঙ্গে যেহেতু ল্যামডা রয়েছে দৈর্ঘ্য তাই এখানে দৈর্ঘ্য, পথ পার্থক্যের সঙ্গে কে রয়েছে আর গতিবেগের সঙ্গে টি রয়েছে। তো এই দুটো সমীকরণ আমাদের মনে রাখতে হবে। কিন্তু এখানে যেটা রয়েছে পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য, তার মানে এই সমীকরণটা কাজে লাগাবো আমরা। তাহলে অ্যান্সার 9 নম্বর কি দেওয়া আছে, প্রদত্ত শব্দের গতিবেগ আগে দেওয়া আছে, শব্দের গতিবেগ কি দেওয়া আছে, ভি ইজুক্যাল টু 330 মিটার পার সেকেন্ড। এটা আবার কি জন্য দিয়েছে, আচ্ছা পরে দেখছি। এই তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক দিয়ে এটা কি কাজে লাগছে, পথ পার্থক্য, পথ পার্থক্য ডেল্টা এক্স, এটা কত দেওয়া আছে 40 সেমি। 40 সেমি দূর যদি হয় পথ পার্থক্য, তাহলে ফেজ ডিফারেন্স কত হবে দুটো কণার মধ্যে, 40 সেমি দূরের দুটি কণা পথ পার্থক্য যদি 40 সেমি হয় তবে তাদের মধ্যে দশা পার্থক্য কি হবে, ফেজ ডিফারেন্স কি হবে। আর দশা পার্থক্য ডেল্টা ফাই দেওয়া আছে কত 1.6 পাই। দুটোর মধ্যে আমরা কি সম্পর্ক জানি, অতএব আমরা জানি ডেল্টা ফাই ইজুক্যাল টু কে ইন্টু ডেল্টা এক্স। এটা আরেকটা ডেল্টা ফাই ইজুয়াল টু ওমেগা ইন্টু ডেল্টা টি। যেহেতু ওমেগার মধ্যে টি আছে তাই ডেল্টা টি, কে এর সঙ্গে ল্যামডা আছে তাই ডেল্টা এক্স, ল্যামডা আর এক্স দুটোই দৈর্ঘ্য। তো এখান থেকে ডেল্টা ফাইয়ের মান দেওয়া আছে 1.6 পাই, কে এর মান হচ্ছে 2 পাই বাই ল্যামডা, ডেল্টা এক্সের মান দেওয়া আছে 40 সেমি। মনে রাখবো এখানে আছে মিটারে, তাই আমরা মিটারে করে নিই। 40 সেমি মানে 0.4, এসআই পদ্ধতিতে করব। তো এটা হচ্ছে 0.4 রেডিয়ান, যেহেতু এসআই পদ্ধতিতে। তো এখান থেকে ল্যামডা ইজুক্যাল টু 2 পাই ইন্টু 0.4 ডিভাইড বাই 1.6 পাই। পায়ে পায়ে কাটলো, এই দশমিক উঠে গেল, 2 4 8 2 16 और लैम्डा इजुकल टू हाफ কি মিটার। তরঙ্গ দৈর্ঘ্য মিটার, তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে কি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেল, ল্যামডা ইজুকাল হাফ মিটার। এরপরে কি চেয়েছে কম্পাঙ্ক, তো আমরা জানি ভি ইজুকাল টু এন ল্যামডা, ভি এর মান দেওয়া আছে, ল্যামডার মান বার করলাম তো এন এর মান পেয়ে যাব। और एन इजुकल टू ভি বাই ল্যামডা, ভি এর মান কত দেওয়া আছে 330 মিটার, 330, ল্যামডার মান কত হাফ, এন মানে কম্পাঙ্ক, এটাও মিটার এটা মিটার মানে পার সেকেন্ড আসবে, ইজুকাল টু 660 পার সেকেন্ড, অথবা এটাকে হার্জও বলা যায়, সাইকেলস পার সেকেন্ড অথবা হার্জ। তার কম্পাঙ্ক হচ্ছে 660 হার্জ, আর তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ হচ্ছে হাফ মিটার। নেক্সট 10 নম্বরটি, কোনো চলতরঙ্গের সমীকরণ y ইজুকাল টু 10 টু দি পাওয়ার -4 sin 60t প্লাস 2x মিটারে আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক তরঙ্গের বেগ নির্ণয় করো। এই টাইপের অঙ্ক মনে হয় করেছি আমরা একটা, যে ওমেগা টি এর সঙ্গে যেটা আছে সেটা ওমেগা, এক্স এর সঙ্গে যেটা আছে কে। তো ওমেগা যদি পেয়ে যাই, ওমেগা মানে 2 পাই এন, তো এন এর মান পেয়ে যাব। কে ইজুকাল টু 2, কে মানে 2 পাই বাই ল্যামডা, তাহলে ল্যামডা পেয়ে যাবে এখান থেকে, আর ল্যামডা পেয়ে গেলাম, এন পেয়ে গেলাম, মানে ভি পেয়ে যাচ্ছে। কিছুই নেই অঙ্কটার মধ্যে, জান নেই হ্যাঁ। তার প্রদত্ত y ইজুকাল 10 টু দি পাওয়ার -4, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড বা বিস্তার,
sin 60t প্লাস 2x সাধারণ সমীকরণ, চলতরঙ্গের সাধারণ সমীকরণ চলতরঙ্গের y ইকুয়াল টু a sin omega t মাইনাস kx। এখানে প্লাস আছে, তো এখানে প্লাস দিলাম, দুই জায়গায় প্লাস আছে মানে কি ঋণাত্মক x অক্ষের দিকে তরঙ্গের গতির অভিমুখ। তরঙ্গের গতি x অক্ষ বরাবর, কিন্তু পজিটিভ দিকে না, নেগেটিভ দিকে, যেহেতু দুই জায়গায় একই চিহ্ন রয়েছে। তো যাই হোক, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে। আচ্ছা, এটার সঙ্গে এটা তুলনা করি, অতএব তুলনা করে পাই ওমেগা আর কে এর মানটা দরকার। ওমেগা ইজ ইকুয়াল টু 60 আর কে ইজ ইকুয়াল টু 2। এক্সের সঙ্গে যেটা আছে কে, এক্সের সঙ্গে আছে এখানে 2, তাহলে এক্সের সঙ্গে যেটা থাকে সেটাই তো কে, তার 2 হচ্ছে কে এর মান হচ্ছে 2, ওমেগার মান হচ্ছে 60। ओमेगा बोलते 2 पाई n इज इक्वल टू 60 और n इज इक्वल टू 60/2 पाई और n इज इक्वल टू 30/पाई। k इज इक्वल टू 2, k बोलते 2 पाई बाई लैम्डा इज इक्वल टू 2 और लैम्डा इज इक्वल टू पाई। 2 टाइप लैम्डाटा ऊपर নিয়ে গেলাম, लैम्डा इज इक्वल टू पाई। n পেয়ে গেলাম, लैम्डा পেয়ে গেলাম, কম্পাঙ্ক পেলাম, তরঙ্গ দৈর্ঘ্য পেলাম। এটা হচ্ছে কম্পাঙ্ক, কোনো কোনো বই f দিয়ে চিহ্নিত করা হয়। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, n হচ্ছে কম্পাঙ্ক অর্থাৎ হার্জ বা পার সেকেন্ড। এবার কি বার করতে বলছে, তরঙ্গের বেগ। তরঙ্গের বেগ দুটোভাবে বার করা যায়। একটা তরঙ্গের বেগ v ইকুয়াল টু আমরা কি জানি, ওমেগা বাই কে, টি এর সহগ বাই এক্স এর সহগ। ওমেগার মান কি আছে 60, কে এর মান কি আছে 2, তাহলে হচ্ছে 30, কি হবে মিটার পার সেকেন্ড। অথবা ভি আমরা বার করতে পারি এন ল্যামডা, এন পেয়ে গেছি 30/পাই আর ল্যামডা মান পেয়েছি পাই, পাই পায়ে কাটলো, তো এখান থেকেও পাচ্ছি 30 মিটার পার সেকেন্ড। তো যেভাবেই বার করি না কেন তরঙ্গের বেগ ওমেগা বাই কে, সেখান থেকেও যেটা পাচ্ছি, অথবা তরঙ্গের বেগ এভাবেও বার করা যায় এন ল্যামডা, সেখান থেকেও একই উত্তর পাবো। তো তাই এখান থেকেও 30 মিটার পার সেকেন্ড, এখান থেকেও 30 মিটার পার সেকেন্ড, যে কোনো একটা করলেই চলবে। নেক্সট 11 নম্বর অঙ্কটি, এক ব্যক্তি এক পাহাড়ের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যেতে যেতে, পাহাড় রয়েছে সামনে, সেই পাহাড়ের দিকে ধাবমান 5 মিটার পার সেকেন্ড তার গতিবেগ। তো এই গতিবেগে যেতে যেতে যখন পাহাড় থেকে 1.8 কিমি দূরে, পাহাড় থেকে যখন 1.8 কিমি দূরে রয়েছে, সেই মুহূর্তে সে একটা বন্দুক থেকে গুলি ছুড়ল। ওই ব্যক্তি কত সময় পরে এবং কোথায় এই গুলির প্রতিধ্বনি শুনতে পাবে, যদি শব্দের বেগ বায়ু মাধ্যমে 355 মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে। তো ইধার এক পাহাড় হ্যায়, এখান থেকে লোকটা যাচ্ছিল, মনে করলাম প্রাথমিক অবস্থায় এখানে লোকটার যখন অবস্থান, তখন সে গুলি ছুড়ল। তো গুলির আওয়াজটা এদিকে যাবে, গিয়ে পাহাড়ে থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসবে। লোকটা কিন্তু থেমে নেই, লোকটা গতিশীল, তাই মনে করলাম লোকটা গুলি ছোড়ার পরে লোকটা যখন এইখানে পৌঁছালো, লোকটা যখন এ থেকে বিতে পৌঁছালো, ততক্ষণে শব্দটা এই জায়গা থেকে গিয়ে আবার ব্যাক করে লোকটার কাছে পৌঁছাইছে। তারপরে তো লোকটা প্রতিধ্বনি শুনতে পেল। কত মিটার দূরে ছিল, 1.8 কিমি, মানে 1800 মিটার দূরে। এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে 1800 মিটার। আর এটা কত জানি না, মনে করলাম টি সময়, এ থেকে বিতে গেছে টি সময়ে, আর টি সময়ে আওয়াজটা ঘুরে চলে আসছে। সময়টা টি সময়, গুলির পরে টি সেকেন্ড পরে, গুলি ছোড়ার পর টি সেকেন্ড পরে লোকটা যখন বিতে পৌঁছালো, ততক্ষণে আওয়াজের গতিবেগ, শব্দের গতিবেগ বায়ুর মাধ্যমে বেশি, তাই সেটা ঘুরে এসে
লোকের কাছে পৌঁছালো, লোকটা গুলির প্রতিধ্বনি শুনল। তো লোকটা গেল এ থেকে বি টি সময়ে, আর আওয়াজটা গেল এ থেকে পাহাড় মানে হিল, পাহাড় থেকে ঘুরে আবার বিতে আসলো। তাহলে আমরা লিখতে পারি যে ধরি লোকটি বন্দুক থেকে গুলি ছোড়ার 30 সেকেন্ড সময় পরে প্রতিধ্বনি শুনতে পাবে, গুলির আওয়াজের ইকোটা শুনতে পাবে, শুনতে পেল। লোকটির অবস্থান ততক্ষণে এ থেকে বিতে গেল। অত কিছু না লিখে বলতে পারি অতএব লোকটির স্মরণ কতদূর গেছে, এটা মনে করলাম এক্স, তাহলে এক্স ইজিক্যাল টু কী হবে 5t, যেহেতু গতিবেগ 5, লোকটার গতিবেগ কত 5 মিটার পার সেকেন্ড, তাহলে 5 গতিবেগ ইন্টু সময় ইজিক্যাল টু স্মরণ, তাহলে 5t এত মিটার হচ্ছে লোকটির স্মরণ, মানে এবি। এটার কিছু না, এটা হচ্ছে এবি, তাই তো। আর এই টি সময়ে শব্দটা কত দূর ঘুরে এসছে 1800 মিটার, আর নিচে যেটা ফেরত আসার সময় 1800 মিটার আসেনি, এক্স পরিমাণ কম আসছে, এবং শব্দের স্মরণ কত 1800 প্লাস 1800 থেকে এক্স বাদ, 1800 মাইনাস এক্স, এটা হচ্ছে স্মরণ ইজিক্যাল টু কত শব্দের গতিবেগ বায়ু মাধ্যমে আর টি, এটাও টি সময় পরে এই পরিমাণ স্মরণ হয়েছে। শব্দের স্মরণ বললে ভুল হবে, শব্দের এবং শব্দের দূরত্ব অতিক্রম, অতিক্রান্ত দূরত্ব লিখলে বেশি ভালো হতো, শব্দের অতিক্রান্ত দূরত্ব। স্মরণ বলবো স্মরণ তো তাহলে এক্স হচ্ছে শুধু শব্দের অতিক্রান্ত দূরত্ব, এটা ইজিক্যাল টু কত শব্দের গতিবেগ দেওয়া আছে কত 355 গতিবেগ ইন্টু টাইম। এবার এখানে এক্স এর জায়গাতে 5t বসিয়ে টি এর মানটা পাওয়া যাবে, যে কত সময় পরে প্রতিধ্বনি শুনলো 1800 মানে 3600 মাইনাস এক্স, এক্স বলতে 5t ইজিক্যাল টু 355t। মানগুলো সুন্দর করে দেওয়া হয়েছে যাতে মুখে মুখে ভাগ করা যায়, তাহলে 360t ইজিক্যাল টু 3600 और t इजिकल टू 3600 बाई 360 और t इजिकल टू 10 सेकेंड। t इजिकल टू कत 10 सेकेंड, তাই 10 সেকেন্ড সময় পরে তার গুলির যে আওয়াজ তার প্রতিধ্বনি শুনতে পাবে, কিন্তু লোকটা এ অবস্থানে থেকে গুলিটা ছুড়েছিল, কিন্তু প্রতিধ্বনি শোনার সময় লোকটা এ অবস্থানে নেই, কোথায় আছে বিতে চলে গেছে, কারণ লোকটাও গতিশীল, কত বেগে 5 মিটার পার সেকেন্ড। তাই টি সময় পরে লোকটা কত দূরে গেছে 5t। এবার টি এর মান পেয়ে গেলাম, তাই লোকটার অতএব লোকটির স্মরণ সমান 5 ইন্টু টি বলতে 10 এত মিটার সমান 50 মিটার। তাই যেখানে গুলি ছড়েছিল তার থেকে 50 মিটার এগিয়ে গিয়ে সে গুলির শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে। তাই টি এর মান 10 সেকেন্ড আর লোকটির স্মরণ হচ্ছে 50 মিটার। নেক্সট 12 নম্বর, অনুভূমিকভাবে 180 কিমি পার আওয়ার বেগে গতিশীল একটি প্লেন থেকে গুলি ছড়া হলো এবং 3 সেকেন্ড পরে ভূমি থেকে তার প্রতিধ্বনি শুনতে পেল। এরোপ্লেনটি থেমে নেই, এরোপ্লেনটি এগিয়ে চলেছে, আমরা থিওরিটা করেছি। তাহলে প্লেনের উচ্চতা কত? একেবারে সহজ নর্মাল কোশ্চেন তুলে নিয়েছি।
প্লেনের বেগ, প্লেনের গতিবেগ অর্থাৎ ভিপি ইকুয়াল টু কী আছে 180 কিমি পার আওয়ার, আর শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। শব্দের বেগ করে দিয়েছি, শব্দের বেগ তাহলে 180 ইন্টু 1000, আর এটা হচ্ছে 60 ইন্টু 60, 0 0 কাটলো, 6 3 18, 6 5 30, 50 মিটার পার সেকেন্ড। কিলোমিটারকে মিটার করেছি, ঘন্টাকে সেকেন্ড করেছি, তো 50 মিটার পার সেকেন্ড। আর বায়ুতে শব্দের বেগ ভেলোসিটি অফ সাউন্ড 330 মিটার পার সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড। সময় প্রতিধ্বনি শুনতে সময় লেগেছে, প্রতিধ্বনি শুনতে সময় t ইকুয়াল টু 3 সেকেন্ড। এবার ফর্মুলা মনে আছে কি? ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এইচ প্লেনের উচ্চতা, নাহলে এখান থেকে ছবি এঁকে বার করে নেওয়া যাবে। মাটি থেকে প্লেনের উচ্চতা এইচ ইকুয়াল টু t/2 রুট ওভার vs স্কোয়ার মাইনাস ভিপি স্কোয়ার। অত্যন্ত সহজ, না বুঝতে পারলে থিওরিটা দেখে নেবে, অথবা ছবি এঁকে এখানেও করা যায়। আর সূত্রটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে একবারে কমপ্লিট। t/2 3/2, আর vs 330 তার স্কোয়ার, আর ভিপি 50 তার স্কোয়ার। এটা হচ্ছে এইচ, তার মানে হবে মিটার। এটা হিসাব করলে ক্যালকুলেটর হিসাব করতে হবে, এখানে আমি পারবো না। তবে এটার উত্তর মোটামুটি 405 পয়েন্ট সামথিং কি জানি আছে, 405 পয়েন্ট সামথিং হবে। ক্যালকুলেটর করে নিতে হবে। তাহলে t/2 vs স্কোয়ার মাইনাস ভিপি স্কোয়ার। আর যদি সমুদ্রের গভীরতা, তাহলে সেখানে d ইকুয়াল টু এক্স প্লাস কী হবে, সাউন্ডের গতিবেগ শুরু থাকবে জলের ভিতরে v/2 রুট ওভার t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার। এটা থাকবে সমুদ্রের গভীরতা নির্ণয়ের সূত্র। টিগুলোর ভিতরে যেহেতু টাইম দুটো, আর এখানে গতিবেগ দুটা, শব্দের গতিবেগ বায়ুতে আর প্লেনের গতিবেগ, দুটো গতিবেগ আছে। আর এখানে স্টিমারটি থেমে থাকবে, তাই স্টিমারের নিজস্ব গতিবেগ নেই। যে গতিবেগটা আছে সেটা হচ্ছে জলের ভিতরে শব্দের গতিবেগ। আর এক্স হচ্ছে হাইড্রোফোন কত নিচে রয়েছে জলের, সেটা যোগ করে হিসাব করা যাবে। আজকের জন্য লাস্ট অঙ্ক। 4টি পদাংশযুক্ত কোনো শব্দের পূর্ণ প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন? একটি পদাংশের জন্য সময় উচ্চারণ করতে সময় লাগে 1/5 সেকেন্ড। একটি পদাংশ সিলেবল, তাহলে 4টি পদাংশের জন্য সময় লাগবে এত সেকেন্ড। 4টি (4/5 সেকেন্ড। তো উচ্চারণে সময়টা লাগছে, তাই এই সময়টা পরে নিশ্চয় শব্দকে আসতে হবে পূর্ণ প্রতিধ্বনি শুনতে হলে। অতএব পূর্ণ প্রতিধ্বনি শুনতে প্রতিফলকের দূরত্ব এই সময়টা পরে আসতে হবে। তাই এই সময়টা ধরে শব্দটা যাবে আবার ফেরত আসবে। তাহলে প্রতিফলক কত দূরে থাকা উচিত? এই সময় ধরে শব্দ যত দূর যাবে তার অর্ধেক,
যাবে এবং আসবে ততক্ষণ এই টাইমটা পার হয়ে যাবে, তারপরে প্রতিধ্বনি শুনতে পাবো। তাই পূর্ণ প্রতিধ্বনি শুনতে প্রতিফলকের দূরত্ব সমান কত? 4/5 এত সেকেন্ড। শব্দের গতিবেগ কত? 330। একে 2 দিয়ে ভাগ করব, এত মিটার। কত হবে তাহলে? 4 4 3 12, 4 3 12 একে 13, এত মিটার। এটা হচ্ছে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব যদি 4টি সিলেবল যুক্ত সাউন্ড এর প্রতিধ্বনি শুনতে চাই, তাহলে 132 মিটার দূরে মিনিমাম দূরত্বে প্রতিফলক থাকা প্রয়োজন। আজকের জন্য এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।